Hello everyone, welcome to my channel Physics with Rajni Tukar. WBCS মেইনস 2020 এর পেপার 4 এর ফিজিক্সের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সগুলো ডিসকাশনের এটা সেকেন্ড ভিডিও মানে পার্ট 2। আগের দিন পার্ট 1 এর ভিডিও আমি নিয়ে এসেছিলাম, সেখানে আমি 1 to 22 নাম্বার কোশ্চেন্স ডিসকাস করেছিলাম। আমি আগের দিন বলেছিলাম যে 2020 সালে ফিজিক্সের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ছিল মোট 44। তো সেই 44 কোশ্চেন্সগুলোকে আমরা দুটো পার্টে কভার করছি। অলরেডি পার্ট 1 আমি আপলোড করে দিয়েছি, আর আজকের ভিডিওটা হবে পার্ট 2। তো শুরু করা যাক আজকের ভিডিও। কোশ্চেন নাম্বার 23, দ্য কোয়ান্টা অফ লাইট ইজ কল্ড, চারটে অপশন আছে, এ প্রোটন, বি ফোটন, সি ফোনন অ্যান্ড ডি নিউট্রন। তো এটা সঠিক উত্তর হবে অপশন বি, ফোটন। এবার এটার অ্যাকচুয়ালি কি, যে এখানে আরেকটা জিনিস যেটা জানতে হবে, যে নর্মালি আমরা লাইটকে কি বলি, লাইট মানে এই যে স্ট্রেট লাইনে আমরা সবসময় যেরকম সূর্যর আলো আমরা কীরকম আঁকাতাম, যেটা যদি সান হয় তাহলে এইভাবে এইভাবে করে আমরা মানে ড্র করতাম যে লাইট বেরোচ্ছে। কিন্তু কিন্তু আপনারা মনে রাখবেন যে প্ল্যাঙ্কসের কোয়ান্টাম মানে অ্যাকর্ডিং, একিউ মানে জাস্ট শর্ট ফর্মে লিখছি অ্যাকর্ডিং টু প্ল্যাঙ্কস কোয়ান্টাম থিওরি, এটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, অ্যাকর্ডিং টু প্ল্যাঙ্কস কোয়ান্টাম থিওরি বলেছে কি, এই যে লাইট, যে লাইটটা আমরা এভাবে ড্র করেছি, সেই লাইটটা অ্যাকচুয়ালি কীভাবে প্রোপাগেট করে সেটার বিষয়ে বলেছে প্ল্যাঙ্কসের কোয়ান্টাম থিওরি। তো বলেছে লাইট প্রোপাগেটস ইন ডিসক্রিট ডিসক্রিট প্যাকেটস, ওকে, প্যাকেটস অফ এনার্জি। আর এই ডিসক্রিট যে প্যাকেটসগুলো আছে, এই ডিসক্রিট প্যাকেটস অফ এনার্জি, এটাকে আমরা কি বলি, কোয়ান্টা বলি, বা আমরা ফোটনস বলি। কি বলি, কোয়ান্টা অর ফোটনস। মানে লাইট ধরে নেওয়া হবে, লাইট কি হচ্ছে, এক একটা প্যাকেট হিসাবে আসছে, লাইটের এক একটা প্যাকেট আছে। ওকে, আর এই প্রত্যেকটা প্যাকেট, এবার ধরলাম যে লাইটের প্রত্যেকটা প্যাকেটের যে এনার্জি হবে, সেই লাইটের প্রত্যেকটা প্যাকেটের এনার্জিকে ই দিয়ে এক্সপ্রেস করা হবে, আর সেই ই এর ফর্মুলা হবে এইচ ইন্টু নিউ। ওকে, ই এর ফর্মুলা হবে এইচ ইন্টু নিউ। এবার এখানে এইচটা কি, এইচটা হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। ওকে, আর নিউটা কি, নিউটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ লাইট। আশা করি এটা বোঝা গেছে। এই ফর্মুলাটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, এই ফর্মুলাটা ইম্পর্টেন্ট। এবার বাকি অপশানসগুলো দেখে নিই। বাকি অপশানসগুলোর মধ্যে কি বলেছে, প্রোটন। এবার প্রোটন আমরা জানি, প্রোটন কি, প্রোটন একটা পজিটিভলি চার্জ পার্টিকেল, যেটা কোথায় থাকে, যেটা হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে থাকে। আমরা জানি নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, একটা অ্যাটমের মধ্যে থাকে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মধ্যে থাকে এই প্রোটন আর নিউট্রন, আর তার চারিদিকে বাইরে বিভিন্ন অরবিটে কি ঘুরে বেড়ায়, ইলেকট্রন ঘুরে বেড়ায়। তো এটা হচ্ছে প্রোটন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ফোটন তো আমি বলে দিলাম। এবার আসি ফোনন। ফোনন কি, ফোননটা মনে রাখবেন, এটা একটা কালেকটিভ এক্সাইটেশন। ওকে, মানে এই ফোননটা কিসের সাথে রিলেটেড, এটা শুধু একটু জেনে নিতে হবে। এটা ক্রিস্টাল ল্যাটিসের সাথে রিলেটেড, ক্রিস্টাল ল্যাটিস। ওকে, ল্যাটিসের সাথে রিলেটেড কি, ফোনন। এই এতটুকুনি মনে রাখতে হবে। এটা অ্যাকচুয়ালি একটা কালেকটিভ এক্সাইটেশন অর একটা কোয়ান্টাইজড ভাইব্রেশন বলতে পারি। ওকে, তো ফোনন হচ্ছে আ কোয়ান্টাইজড ভাইব্রেশন। আপনারা এটা নোট ডাউন করে নিতে পারেন, কোয়ান্টাইজড ভাইব্রেশন ইন আ ক্রিস্টাল ল্যাটিস, এটাই হচ্ছে একটা ফোনন। এতটুকুনি মনে রাখলেই হবে। নিউট্রনটা আমি বলে দিলাম, নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, প্রোটন আর নিউট্রন। তাহলে এই প্রোটন আর নিউট্রন এগুলো কি, এগুলো হচ্ছে আমার সাব অ্যাটমিক পার্টিকেল মানে অ্যাটমের মধ্যে যে পার্টিকেলটা থাকে নিউক্লিয়াসের মধ্যে। ওকে, তাহলে কোশ্চেন নাম্বার 23 তাহলে ক্লিয়ার হলো, দ্য কোয়ান্টা অফ লাইট ইজ কল্ড ফোটন। এটা আমি ডিটেলে এক্সপ্লেন করলাম, কারণ এই কোশ্চেনটা এমনিতে তো ইজি, কিন্তু এর রিলেটেড আরও যেগুলো পয়েন্টস আছে সেগুলো এক্সামে আসতে পারে। নেক্সট কোশ্চেন, এটাও খুব সুন্দর কোশ্চেন। 2000 এই যে এই ইয়ারে কোশ্চেনগুলো খুবই মানে কনসেপচুয়াল আর ভালো কোশ্চেন। কি বলেছে, টু বুলেটস আর ফায়ার্ড সাইমultaneously অ্যান্ড হরিজন্টালি ফ্রম দি সেম ভার্টিক্যাল হাইট. The first bullet has a mass and velocity m1 and v1 respectively, and the second has mass and velocity m2 and v2 respectively. Which bullet will hit the ground first? তার মানে বলেছে যে একটা ধরলাম ভার্টিক্যাল হাইট আছে, ঠিক আছে, আমি এটা ড্র করে দিচ্ছি। এটা ধরলাম একটা ভার্টিক্যাল হাইট,
এই 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 জিনিসটার হাইট কত, এই হাইটটা দেওয়া আছে এইচ। ওকে, এবার এর উপর থেকে দুটো বুলেট ছোড়া হলো। কটা বুলেট ছোড়া হলো? দুটো বুলেট ছোড়া হবে। ওকে, জাস্ট আ মিনিট। এবার একটা বুলেটের, এই বুলেটের মাস m1, এর ভেলোসিটি v1, আর সেকেন্ড বুলেটের মাস হচ্ছে m2 আর ভেলোসিটি v2। ওকে, এবার বলেছে যে দুটো কখন এসে পড়বে। এবার এই টাইপের মোশনটাকে এখানে মনে রাখতে হবে, এখানে যখনই এ অ্যাকচুয়ালি কী হবে, এইভাবে যখন ছুড়বো তাহলে এইগুলো এই পাথ ফলো করবে, এখানে এসে পৌঁছাবে। এবার অবভিয়াসলি দুটো দুই জায়গায় এসে পৌঁছতে পারবে, রাইট? এবার এই টাইপের মোশনকে আমরা দুভাগে ভাগ করি, একটা এক্স অ্যাক্সিস মানে হরাইজন্টাল অ্যাক্সিস বরাবর, আরেকটা ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর। ঠিক আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর। ওয়াইটা কি? ওয়াইটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাক্সিস। আর এক্সটা কি? এক্সটা হচ্ছে আমার হরিজন্টাল অ্যাক্সিস। এবার একটা জিনিস মনে রাখতে হবে যে এইখানে যখন উপর থেকে নিচে পড়ছে সেটা টাইম জিজ্ঞেস করছে, মানে ওয়াই অ্যাক্সিস বরাবর জিজ্ঞেস করছে। আর ওয়াই অ্যাক্সিস বরাবর দুটোই পার্টিকেলের ইনিশিয়াল ভেলোসিটি কি জিরো। ওকে, তাই জন্য এবার এটা মনে রাখতে হবে, এই জিনিসটা আমি করে দিচ্ছি এখানে। তার মানে দুটো যে পার্টিকেল, ঠিক আছে, এই দুটো পার্টিকেলের ভেলোসিটি কি? দুটো পার্টিকেলের ভেলোসিটি হরাইজন্টাল ডিরেকশন বরাবর। তার মানে এই ভার্টিক্যাল ডিরেকশন ওয়াই অ্যাক্সিস বরাবর দুটোরই ইনিশিয়াল ভেলোসিটি দুটোরই কি জিরো। ওকে, ইনিশিয়াল ভেলোসিটি দুটোরই জিরো। এবার উপর থেকে নিচে এই জিনিসটা হয়তো জানা আছে। এবার ধরলাম ওখানে কোনো একটা পার্টিকেল আছে। এবার ইনিশিয়াল ভেলোসিটি আমরা শুধুমাত্র ওয়াই অ্যাক্সিস বরাবর চিন্তা করছি, ঠিক আছে, এক্স অ্যাক্সিস বরাবর চিন্তা করছি না। এই v1 আর v2টা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর। এবার এই দুটো যে পার্টিকেল ধরলাম, এই দুটো পার্টিকেল, আমি একটা পার্টিকেল নিয়েই বলি প্রথমে, তাহলে সে ইজি হবে। এই পার্টিকেলের ইনিশিয়াল ভেলোসিটিকে আমি ইউ ধরলাম, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি কি জিরো। এই হাইটটা কত? এই হাইটটা হচ্ছে এইচ। যখন এই পার্টিকেলটা যখন গ্রাউন্ডে পৌঁছালো, কিছু একটা ভেলোসিটি হবে, জানি না আমি কত, কিন্তু টাইম কত লাগবে? টাইমটা ধরলাম লাগছে হচ্ছে টি। ওকে, টাইমটা লাগছে টি। আর উপর থেকে নিচে যখন আসে তখন কি কাজ করে? অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি জি কাজ করে। এটা আমরা জানি যে আমাদের অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি কি হয়? অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি হচ্ছে জি, আর সেই জিটা সবসময় নিচের দিকে কাজ করে। আর এই জি এর ভ্যালু কত হয় আমরা জানি, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বা অনেক সময় ক্যালকুলেশনের সুবিধার জন্য 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার নেওয়া হয়। ওকে, তাহলে অ্যাক্সিলারেশন কত? এখানে জি। তাহলে আমি এখানে লিখে নিই ইনিশিয়াল ভেলোসিটি ইউ জিরো, টাইম কত লেগেছে? টাইমটা হচ্ছে টি লেগেছে, টি ফর টাইম। ওকে, যদি এটা বুঝতে অসুবিধা হয় আমি এখানে লিখে দিই টাইম কত লেগেছে টি, আর এখানে অ্যাক্সিলারেশন এ কত? এ হচ্ছে জি। ওকে, নেগেটিভ সাইন ওগুলো দিলাম না, কারণ নর্মালি যখন মানে নিচের দিকে হয় সেটা নেগেটিভ হয়, তো এত এত দরকার নেই আপনাদের। এবার দেখো এখানে আমাদের একটা ইকুয়েশন আছে। ইকুয়েশনটা কি? এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই ইকুয়েশনস অফ মোশনসগুলো আপনাদের পড়া আছে। ওকে, এবার এখানে হাইট কত? এসটা কত? এসটা হচ্ছে আমার এইচ। এবার এসের জায়গায় আমি কি বসাবো? এসের জায়গায় আমি এইচ বসালাম। এই ইউটা জিরো, তার মানে এই টার্মটা জিরো হয়ে গেল। হাফ এর জায়গায় জি, আর টি স্কোয়ার, টিটা হচ্ছে টাইম। তো এখান থেকে যে টিটা বেরোবে, টি কত বেরোবে? টি ইজ ইকাল টু 2h/g। এটা আমি করে দেখালাম, ঠিক আছে, কারণ এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো টি ইজ ইকাল টু √2h/g আসছে। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে টাইম, টিটা হচ্ছে টাইম, এইচটা হচ্ছে যে হাইটটা মানে ও কভার করেছে, আর জিটা কি? জিটা হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তাহলে এই জায়গায় কোনোভাবে এই ফর্মুলার মধ্যে কোনোভাবে আপনারা কি হরাইজন্টাল কোনো ভেলোসিটি পাচ্ছেন? কোনো ভেলোসিটির কোনো টার্মই নাই। তার মানে এটা এইচ আর জি এর উপর ডিপেন্ড করে যে কত টাইমে ওরা উপর থেকে নিচে পড়বে। এবার ভার্টিক্যাল হাইট এইচটা দুজনের ক্ষেত্রেই সেম, আর অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি দুজনের ক্ষেত্রেই সেম হবে, জি হবে। তাহলে যেহেতু এইচ আর জি সেম, তার মানে দুজনা কি হবে? দুটা পাথরই, দুটা স্টোনই কি হবে, সরি বুলেট বলেছে না, দুটো বুলেটই সাইমultaneously মানে সেম টাইমে এরা গ্রাউন্ডকে হিট করবে। তাহলে বোথ উইল রিচ সাইমultaneously। ওকে, তাহলে বোথ উইল হিট দ্য গ্রাউন্ড সাইমultaneously, একই সময় পড়বে। কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট ছিল। এখানে যে ফর্মুলাটা লাগছে, আপনারা এই ফর্মুলাটা অনেক সময় ডিরেক্টলি মুখস্থ করানো হয়, ঠিক আছে, বাট
যেভাবে কোশ্চেন্সগুলো তৈরি হচ্ছে এখন, তো একটু বেসিক অঙ্ক দরকার। এগুলো কি, এই অঙ্কগুলো মানে নর্মালি ক্লাস 9-এ শেখানো হয়, ঠিক আছে? তো 9-এর অঙ্কগুলো মোটামুটি আপনাদের নলেজে রাখতে হবে। তো এটা ইম্পর্টেন্ট। যে জায়গাটা বেশি ইম্পর্টেন্ট, মুখস্থ করতে হবে না, খুবই কমপ্লেক্স, সেটা আমি নিজেই বলে দেবো, কিন্তু এই টাইপের অঙ্কগুলো একটু জানতে হবে। নেক্সট কোশ্চেন বলি। নেক্সট কোশ্চেন হচ্ছে 25 নাম্বার কোশ্চেন। কোশ্চেন নাম্বার 25 বলেছে, অ্যাট দি টাইম অফ শর্ট সার্কিট দ্য কারেন্ট ইন দিস সার্কিট রিডিউস হবে না চেঞ্জ হবে না কি হবে এক্সেট্রা জিজ্ঞেস করেছে। এবার শর্ট সার্কিট বলেছে, কি বলেছে? শর্ট সার্কিট। এবার শর্ট সার্কিট কখন হয়? যখন আমাদের লাইভ ওয়্যার, ওকে, লাইভ ওয়্যার কি হয়, কন্ট্যাক্টে আসে। লাইভ ওয়্যার কামস ইনটু ডিরেক্ট কন্ট্যাক্ট, কামস ইনটু ডিরেক্ট কন্ট্যাক্ট উইথ নিউট্রাল ওয়্যার, ওকে, নিউট্রাল ওয়্যার। তো এই সময় কি হয়, ডিরেক্ট ডিরেক্টলি আসে, তার মানে এখানে রেজিস্ট্যান্স যেটা হয়ে যায় ওয়্যারে, সেই রেজিস্ট্যান্সটা কারেন্টের ফ্লোয়ের জন্য যে রেজিস্ট্যান্স আর হয়, সেটা খুবই ড্রপ হয়ে যায়, সাডেনলি খুবই ড্রপ হয়ে যায়, এবং কারেন্ট কি হয়, কারেন্ট হচ্ছে খুবই বেড়ে যায়, কারেন্ট হচ্ছে স্পাইক হয়ে যায়, ঠিক আছে? কারেন্ট স্পাইকস এক্সেসিভলি, কারেন্ট স্পাইকস এক্সেসিভলি। তাহলে এখানে মনে রাখতে হবে, তাহলে যখনই অ্যাট দ্য টাইম অফ শর্ট সার্কিট, তাহলে কারেন্ট কি হবে, কারেন্ট স্পাইক হয়ে যাবে, মানে কি ইনক্রিজ হেভিলি। অপশন সি ইজ দি কারেক্ট আনসার, ওকে, মনে থাকবে। আচ্ছা, এবার নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 26। এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট। কি বলেছে? আ পার্সন ক্ল্যাপড হিজ হ্যান্ডস নিয়ার আ ক্লিফ অ্যান্ড হার্ড দি ইকো আফটার 2 সেকেন্ড, ওকে। এবার মানে এখানে একটা পাহাড় আছে, এখানে একটা পাহাড় আছে, আর এখানে একটা মানুষ আহ, দাঁড়িয়ে আছে, ঠিক আছে? এটা একটা মানুষ দাঁড়িয়ে আছে, ওকে। এবার এ কী করলো, এ হাততালি বাজালো। তাহলে হাততালি যদি বাজায়, তাহলে বলছে যে এ মানে নিজের হাততালির আওয়াজটা, আমি যখন হাততালি বাজাবো তখন একবার, মানে এই যে হাততালি দিলাম, তাহলে এটা একবার শোনা গেল। এবার কি হবে, এই আওয়াজটা এই ক্লিফের কাছে যাবে, গিয়ে এটা রিটার্ন রিফ্লেক্ট হয়ে আবার আসবে, তখন আমি সেকেন্ড টাইম নিজের হাততালির আওয়াজ আবার শুনতে পারবো। এটাকেই কি বলা হয়, ইকো, প্রতিধ্বনি বলা হয়। এটা কতক্ষণ পরে শুনতে পারলো, কত টাইম পরে শুনতে পারলো, 2 সেকেন্ডের পরে শুনতে পারলো, ঠিক আছে? এবার বলছে যে এই যে ক্লিফ আর ওই মানুষটার মধ্যে ডিস্টেন্সটা কত হবে, মানে এই যে ডিস্টেন্স, এই ডিস্টেন্স ডিটা বের করতে বলেছে, যদি না সাউন্ডের স্পিডকে আমরা 346 মিটার পার সেকেন্ড, তাহলে স্পিড অফ দি সাউন্ড কত, 346 মিটার পার সেকেন্ড। এবার একটা জিনিস দেখতে হবে, এখানে যে ফর্মুলাটা কাজে লাগবে, সেই ফর্মুলাটা হচ্ছে, আমি লিখে দিচ্ছি, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু ভেলোসিটি ইনটু টাইম। এই জানা জানা আছে এটা। এবার ডিস্টেন্স কত, এই সাউন্ডটা কি হলো, এদিকে গেল ডি ডিস্টেন্স, আবার ফেরত আসলো, তার মানে কত ডিস্টেন্স ট্রাভেল করলো, 2d ডিস্টেন্স ট্রাভেল করলো। ভেলোসিটি কত আছে, ভেলোসিটি আছে হচ্ছে 346, আর টাইম কত লাগছে, 2 সেকেন্ড, ওকে। তাহলে এবার এখান থেকে আমাকে ডিটা বের করতে বলেছে, তাহলে এই 2 আর এই 2 কেটে গেল, ওকে, আমি এটা এই দিক 2 আর 2 কেটে গেল, তাহলে ডি ইজ ইকাল টু আসলো 346 মিটার। তাহলে অপশন বি ইজ দি কারেক্ট আনসার। বোঝা গেল কোশ্চেনটা? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। অঙ্কগুলো ছোট ছোট অঙ্ক, কিন্তু ফর্মুলা জানতে হবে। তাহলে ফর্মুলা এখানে কি কাজে লাগবে, ডিস্টেন্স ইজ ইকাল টু ভেলোসিটি ইন্টু টাইম। আর ইকো কি হয়, ইকোর কনসেপ্টটা একটু আপনাদের ক্লিয়ার রাখতে হবে, এখানে ডিস্টেন্স যে 2d হবে এটা মাথায় রাখতে হবে। নেক্সট কোশ্চেনে চলে যাই, কোশ্চেন নাম্বার 27। বলেছে ইন ওয়ান অ্যাভারেজ লাইফ অফ রেডিও অ্যাক্টিভ ডিকে, চারটে অপশানস আছে, হাফ লাইফ দ্য অ্যাক্টিভ নিউক্লিয়ার ডিকে কী কী বলেছে। এখানে মনে রাখতে হবে, এই যে অ্যাভারেজ লাইফ আছে অফ রেডিও অ্যাক্টিভ ডিকে, তো মনে রাখতে হবে অ্যাভারেজ লাইফকে আমরা টাউ সিম্বল দিয়ে প্রকাশ করি, ওকে। আর যে হাফ লাইফ হয়, হাফ লাইফ, সেটাকে আমরা টি হাফ বলি। হাফ লাইফ মানে কি, মানে প্রথমে যদি নিউক্লিয়াস মানে মানে নিউক্লিয়ার সংখ্যা n0 ছিল, তাহলে টি হাফ সময় পরে কত হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে, n0/2 হয়ে যাবে। তার মানে প্রথমটা যে বলেছে যে হাফ দি অ্যাক্টিভ নিউক্লিয়ার ডিকে, এটা কিছু না, এটা হচ্ছে হাফ লাইফ, এটা টি হাফের কথা বলেছে, এটা অ্যাভারেজের কথা বলেনি। এবার এই অ্যাভারেজ লাইফ আর হাফ লাইফের মধ্যে রিলেশন আছে, এই অ্যাভারেজ লাইফ টাও আর হাফ লাইফের মধ্যে রিলেশন হচ্ছে টাও ইজ ইকাল টু 1.44 ইন্টু টি হাফ, ওকে। এবার এই জায়গাটা একটু মনে রাখতে হবে, যে একটা অ্যাভারেজ লাইফের পর, মানে আফটার ওয়ান অ্যাভারেজ লাইফ
কতগুলো নিউক্লিয়াই বেঁচে থাকে, কতগুলো নিউক্লিয়াই বেঁচে থাকে? 36.8%, মানে টোটাল যে থাকবে ধরলাম তার 38.6% এতগুলো নিউক্লিয়াই কি থাকবে? রিমেইন অ্যাক্টিভ, মানে এরা বেঁচে থাকবে, রিমেইন অ্যাক্টিভ। ওকে, রিমেইন অ্যাক্টিভ। আর বাকি যে 100টা ধরলাম 100% ছিল, তো 100% থেকে যদি 36.8% মাইনাস দিই তাহলে হবে 63.2%। এই 63.2% যে নিউক্লিয়াই আছে সেগুলো হচ্ছে ডিকে হয়ে যাবে। ডিকে মানে ভেঙে যাবে, এতটুকুনি মনে হয়। মানে সোজা যদি মানে ইজি ল্যাঙ্গুয়েজে বলতে চাই, প্রথমে 100টা নিউক্লিয়াই ছিল, যদি হাফ লাইফের কথা সরি সরি যদি হাফ লাইফের কথা বলি তাহলে টি হাফ সময়ের পরে 50টা নিউক্লিয়াই বেঁচে থাকবে, আর 50টা ভেঙে নষ্ট হয়ে যাবে, নর্মাল ল্যাঙ্গুয়েজে ভাবি। আর যদি একটা অ্যাভারেজ লাইফের কথা বলি, তাহলে কি বলবো? যে একটা অ্যাভারেজ লাইফের পর প্রথমে যদি 100টা নিউক্লিয়াই ছিল তাহলে কতগুলো বেঁচে থাকবে? 36.8, মানে জাস্ট বলছি এতগুলো বেঁচে থাকবে, আর নষ্ট কতগুলো হয়ে যাবে? 63.2 সংখ্যক নিউক্লিয়াই ভেঙে যাবে। ওকে, তাহলে এই 63.2 এটা কি 50% থেকে বেশি, তাই না? তার মানে সোজা কথা এটার উত্তর কত হবে? সি হবে। তার মানে ইন ওয়ান অ্যাভারেজ লাইফ অফ রেডিও অ্যাক্টিভ ডিকে মোর দ্যান হাফ দি অ্যাক্টিভ নিউক্লিয়ার ডিকে, অর্ধেকের বেশি সংখ্যক কী হয়ে যায়? ডিকে হয়ে যায়, কারণ এখানে 63.2% ডিকে হয়ে যাচ্ছে। আশা করি এটা ক্লিয়ার হয়েছে। ওকে, এখানে এই ফর্মুলাটা মনে রাখাটা ইম্পর্টেন্ট। কোশ্চেন নাম্বার 28-এ চলে যাই। কোশ্চেন নাম্বার 28 কি বলেছে? আনসার্টেনিটি রিলেশন ইন কোয়ান্টাম মেকানিক্স ওয়াজ প্রপোজড বাই। কে প্রপোজ করেছিল আনসার্টেনিটি প্রিন্সিপাল? এটার উত্তর হবে হাইজেনবার্গ, অনেকে হেজেনবার্গও বলে, তো হেজেনবার্গ। ওকে, এবার এখানে হেজেনবার্গ অ্যাকচুয়ালি এই আনসার্টেনিটি যে রিলেশন আছে এটাকে ইন্ট্রোডিউস করেছিলেন, ঠিক আছে, 1927-এ। আর এখানে কি বলা হয়েছিল? এই আনসার্টেনিটি যে প্রিন্সিপাল ছিল এখানে বলেছিল যে ইট ইজ ইম্পসিবল, মানে কি ইম্পসিবল? লিখে দিই ইম্পসিবল ওয়ার্ডটা। ইম্পসিবল টু সাইমুলটেনিয়াসলি, মানে সাইমুলটেনিয়াসলি কথাটা মানে হচ্ছে একই সময় কি, মানে আপনি যদি একই সময় মেজার করতে যান বোথ দি পজিশন, ঠিক আছে, বোথ দি পজিশন, ডেলেক্স, ডেলেক্স মানে পজিশন বোঝাচ্ছে, ঠিক আছে, আর মোমেন্টাম, মোমেন্টাম কথাটা মানে জানি মাস ইন্টু ভেলোসিটি, ঠিক আছে, কার? এটা নর্মাল পার্টিকেল না, অফ এ সাব অ্যাটমিক পার্টিকেল। একটু আগে আমি সাব অ্যাটমিক পার্টিকেল কী হয় বলেছিলাম। সাব অ্যাটমিক পার্টিকেলের যদি একই সময় আপনি মাসও মেজার করতে চান, মোমেন্টামও মেজার করতে চান, তাহলে এটা পসিবল না। আর মেজারমেন্টটা কীরকম হবে? মেজার সাইমultaneously মেজার বোথ দি পজিশন অ্যান্ড মোমেন্টাম প্রিসাইসলি, মানে একদম মানে খুব নিখুঁতভাবে যদি মেজার করতে চান ইট ইজ নট পসিবল। ওকে, এটাই আনসার্টেনিটি প্রিন্সিপাল বলেছিল অনেক সময়। এবার এর যে ফর্মুলা দিয়েছিল ডেলেক্স মানে পজিশন আর মোমেন্টাম, এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু হবে h/4 এটা দিয়েছিল, জাস্ট ফর্মুলাটা হালকা করে মনে রাখতে পারেন। ঠিক আছে, কোনো কিছু অত দরকার নেই। এইচটা কি? এইচটা হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। ওকে, এটা মনে রাখতে হবে। সি হচ্ছে হেইজেনবার্গ, এটার কারেক্ট আনসার। বাকিগুলো একটু দেখে নিই। রাদারফোর্ড মনে আছে? কোশ্চেন নাম্বার 22-তে বলেছিলাম গোল্ড ফয়েল্ড এক্সপেরিমেন্ট, সরি গোল্ড বানাম ভুল লিখেছি, গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট, গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট, এটাতে মানে নিউক্লিয়াসের যে স্ট্রাকচার সোলার মডেল সেটা রাদারফোর্ড দিয়েছিলেন। বোর হচ্ছে বোরের হচ্ছে এনার্জির যে অরবিটগুলো, অ্যাটমের যে ইলেকট্রন যে ঘুরে বেড়ায় সেগুলো যে কোয়ান্টাইজড, সেগুলোর সম্বন্ধে বলেছে, তাই না? এবার হচ্ছে আর ফেইনম্যান কিসের জন্য ফেমাস? ফর ডেভেলপিং কোয়ান্টাম ইলেকট্রোডাইনামিক্স, আমি এখানে লিখে দিই, তাই না, ফর ডেভেলপিং কোয়ান্টাম ইলেকট্রোডাইনামিক্স। তো এটা জাস্ট কী হয়, এক একটা লাইন করে জেনে রাখতে হবে, কারণ যেহেতু পরীক্ষায় কোশ্চেন আসছে অপশনসগুলো একটু একটু জানতে হবে। কোশ্চেন নাম্বার 29, এটাও একটা অঙ্ক, ঠিক আছে। কি বলেছে? এ পর্টার লিফটস হবে, হ্যাঁ আম সরি, এটা হচ্ছে স্পেলিং মিস্টেক হয়ে গেছে। এ পর্টার লিফটস a luggage of 15 kg from the ground and puts it on his head 1.5 meter above the ground। তার মানে ছবিটা একটু দেখে নিই, যেখানে একটা মানুষ আছে, মানুষটা দাঁড়িয়ে আছে। এবার ও কি করেছে? ওর হাইটটা কত? ওর হাইটটা হচ্ছে 1.5 মিটার, ঠিক আছে। ও লাগেজটা কি করেছে? লাগেজটা প্রথমে কোথায় ছিল? লাগেজটা প্রথমে গ্রাউন্ডে ছিল, সেই গ্রাউন্ড থেকে লাগেজটা ও হাতে তুলে নিয়ে ও নিজের মাথায় রেখেছে,
ঠিক আছে, গ্রাউন্ডটা নিচে ছিল, গ্রাউন্ডে ছিল প্রথমে। এর বলেছে যে দি ওয়ার্ক ডান বাই হিম অন দি লাগেজ কত হবে, ওয়ার্ক ডান কত হবে তার দ্বারা সেটা বের করতে বলেছে। এবার এখানে ওয়ার্ক ডান কত হবে, ওয়ার্ক ডান আমরা জানি এখানে মানে নিচে আছে, নিচে এইখান থেকে লাগেজটাকে এখানে রাখি বা এখানে একই ব্যাপার, এইখানে নেওয়া হয়েছে। তাহলে এইচ হাইট যদি ডিস্টেন্সে যায় আর ওর যদি মাস এম হয়, ঠিক আছে, ওর যদি মাস এম হয় তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্সের এগেনস্টে নিয়ে যাচ্ছে, তাহলে ওয়ার্ক ডান হয় এম জি এইচ। আর ওকে, আর এটাই অ্যাজ এ পোটেনশিয়াল এনার্জি মানে স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত হয় তার মধ্যে। এবার মাস কত, 15 কেজি, জি এর কত ভ্যালু 10 বলেছিলাম লাস্টে, এখানে দিয়েও দিয়েছে, আর এইচ কত 1.5। তাহলে এটা আসবে কিসে, জুলে আসবে। ওয়ার্কের কী বলবো ইউনিট হচ্ছে এসআই ইউনিট জুল, তাহলে এটা হচ্ছে 225 জুলস হচ্ছে আনসার। ওকে, এটা হচ্ছে আনসার সি হবে। ক্লিয়ার আশা করি। তাহলে ফর্মুলা কোনটা লাগছে কাজে, ডাব্লিউ ইজ ইকাল টু এম জি এইচ, এম ইজ দি মাস অফ দি পার্টিকেল, জি হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি যেটা দেওয়া আছে, আর এইচটা কি ডিস্টেন্স অর ডিসপ্লেসমেন্ট, যা বলো ডিসপ্লেসমেন্ট। ওকে, question number 30. A nucleus has 6 protons and 8 neutrons. The nucleus emits 2 alpha particles. How many protons and neutrons will be left in the nucleus? তো আমি প্রথমে একটা নিউক্লিয়াস আঁকিয়ে নিই। তো বলেছে যে এটা একটা নিউক্লিয়াস, ঠিক আছে, নিউক্লিয়াস। আর এই নিউক্লিয়াসের মধ্যে 6টা প্রোটন আর 8টা নিউট্রন আছে। তাহলে আমি প্রোটনকে আমি পিঙ্ক কালার দিয়ে ড্র করছি, 6টা, 1 2 1 2 3 4 5 6, ঠিক আছে। আর 8টা নিউট্রনকে আমি গ্রিন কালার দিয়ে করছি, 1 2 3 4 5 6 7 8। ওকে, এবার বলছে নিউক্লিয়াসের মধ্যে থেকে 2টো আলফা পার্টিকেল বের হয়ে যায়, ঠিক আছে। এবার আলফা পার্টিকেল কি, আলফা পার্টিকেল হচ্ছে ডাবলি চার্জ হিলিয়াম আয়ন। ওকে, এটা হচ্ছে কি হিলিয়াম। এবার হিলিয়ামের ক্ষেত্রে আমরা জানি এর অ্যাটমিক নাম্বার 2 আর এর মাস নাম্বার হচ্ছে 4। ওকে, এবার অ্যাটমিক নাম্বার 2 মানে এর মধ্যে কটা প্রোটন আছে, এর মধ্যে আছে 2টো প্রোটন। আর এর মধ্যে নিউট্রন কত, নিউট্রন হচ্ছে মাস নাম্বার এটা 4, 4 থেকে যদি এই 2 মাইনাস করে দেওয়া হয় তাহলে 2টো নিউট্রন পড়ে থাকে, তাহলে 2 প্রোটন অ্যান্ড 2 নিউট্রনস। ওকে, নিউট্রনস। তাহলে একটা আলফা পার্টিকেল, তাহলে এই সিস্টেমের মধ্যে থেকে যদি আমার একটা আলফা পার্টিকেল বেরিয়ে যায়, একটা আলফা পার্টিকেল বেরোলো তার মানে কটা প্রোটন কমলো, 2টো প্রোটন আর 2টো নিউট্রন কমলো। কিন্তু এখানে বলেছে 2টো আলফা পার্টিকেল, তাহলে কটা, 2টো আলফা পার্টিকেল বেরোচ্ছে, তার মানে 2টো 4টে প্রোটন কমবে, তাই তো। তাহলে টোটাল যদি 6টা প্রোটন থাকে, এটা প্রোটনের সংখ্যা বলছি, তাহলে 2 এর জন্য 2 আর এর জন্য 2, তার মানে 2 2 4টা প্রোটন কমে যাবে। তাহলে এখানে পড়ে থাকবে 2 প্রোটনস লেফট থাকবে। আর যদি নিউট্রনের কথা বলি তাহলে নিউট্রন কটা থাকবে, প্রথমে ছিল হচ্ছে 8টা নিউট্রন, কটা নিউট্রন, 8টা নিউট্রন। তাহলে এই 8টা নিউট্রনের মধ্যে থেকে যদি আমার একটা আলফা পার্টিকেলের জন্য 2টো নিউট্রন, তাহলে দুটোর জন্য কত হবে, 4টা। তাহলে কত পড়ে থাকবে, 4টা নিউট্রন পড়ে থাকবে। তাহলে 2টো প্রোটন আর 4টা নিউট্রন পড়ে থাকবে। তাহলে কোশ্চেন নাম্বার 30 এর সঠিক উত্তর কি হবে, সঠিক উত্তর হবে অপশান এ, 2টা প্রোটন আর 4টা নিউট্রন পড়ে থাকবে, এটাই আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 31 দেখি। কোশ্চেন নাম্বার 31, ওকে, জাস্ট আ মিনিট, ইয়া। কোশ্চেন নাম্বার 31 বলেছে টু রেজিস্টার আর অ্যান্ড 2R আর কানেক্টেড ইন সিরিজ in an electric circuit. The thermal energy developed in R and 2R are in the ratio কত হবে, কিসের কথা বলেছে, থার্মাল এনার্জির কথা বলেছে আর সিরিজের কথা বলেছে। আপনারা দেখতে পাচ্ছেন কোশ্চেনগুলো কতটা স্ট্যান্ডার্ড, তাই না, মানে নর্মাল হালকা ফুলকা শুধু রিডিং দিয়ে কিন্তু কাজ চলবে না, অঙ্কগুলোও করতে হবে। এই জন্য আমি মানে ফর্মুলাগুলোও বলে যাচ্ছি। এবার দুটো রেজিস্ট্যান্স যদি সিরিজে থাকে আমি ফর্মুলা বলে দিই, সিরিজে থাকলে ইকুইভ্যালেন্ট যে রেজিস্ট্যান্স আসে সেটা কত হয়, দুটো যোগ হয়ে যায়। R1 আর R2 যদি দুটো রেজিস্ট্যান্স হয় সিরিজে, মানে এটা একটা রেজিস্ট্যান্স আর এটা একটা রেজিস্ট্যান্স, মানে ধরো দুটো মানুষ পাশাপাশি হাত ধরে আছে, এটাকেই আমি সিরিজ বলি। এইভাবে যদি এটা আর এই আরেকজন যদি হাতটা ধরে থাকে তাহলে এটা হচ্ছে সিরিজ কম্বিনেশন হয়, ঠিক আছে। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমি অলরেডি বলে দিলাম, এটা হয়। আচ্ছা, এই থার্মাল এনার্জির কথা বলেছে। এবার সিরিজে কি হয়, সিরিজ কানেকশানে একটা মনে রাখতে হবে, যদি একটার মধ্যে দিয়ে কারেন্ট আই পাস হয় আরেকটার মধ্যে দিয়েও কারেন্ট কি হয়, আই পাস হবে, এখানে সেম কারেন্ট পাস হবে, ঠিক আছে। এখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে বলেনি, বাট আমি ফর্মুলা লিখলাম যাতে মানে মানে হয় না পরীক্ষার সময় কোন কি ইউজ হবে সেটা মানে
দেখতে হবে। তো কারেন্ট সেম পাস হয়, মানে সিরিজে আই কি হয়, আই হচ্ছে দুটোর মধ্যে সেম হবে, প্রত্যেকটা রেজিস্ট্যান্সে সেম হবে। আর এই যে থার্মাল এনার্জি আছে, সেই থার্মাল এনার্জিকে আমি এইচ দিয়ে প্রকাশ করলাম। এই এইচ এর ফর্মুলা কি হবে, এইচ ইজ ইকাল টু হয় আই স্কোয়ার আর টি হয়। এবার কি বলেছে, দুটোর ক্ষেত্রেই দেখতে পাচ্ছি আই সেম, তাহলে দুটোর ক্ষেত্রেই আই সেম, আর দুটোর ক্ষেত্রেই টাইম, টিটা হচ্ছে টাইম সেম, তাহলে আরটা কি, আরটা হচ্ছে দুটোর হচ্ছে রেজিস্ট্যান্স, তাই না? তার মানে বুঝতে পারছি আই আর টি যদি দুটোর সেম হয়, তাহলে এইচ, হিট যে এনার্জি প্রডিউস হয়, পাওয়ার বা থার্মাল এনার্জি প্রডিউস হবে এইচ, এটা প্রপোর্শনাল টু হয় আর। ঠিক আছে, তার মানে যদি এবার আমি দুটোর H1/H2 বের করতে যাই, তাহলে কি হবে, R1/R2 হবে। এবার দুটো রেজিস্ট্যান্স কি কি, এখানে এটা একটা রেজিস্ট্যান্স, এটাকে R1 ধরলাম, এটাকে R2 ধরলাম, তাহলে আমাদের এখানে হয়ে যাবে R/2R, তার মানে এটা হয়ে যাবে 1/2, অপশন কারেক্ট। তাহলে 1:2 কোনটা অপশন, অপশন ডি ইজ দি কারেক্ট আনসার। বোঝা গেল? তাহলে এই কোশ্চেনে আমাদের ফর্মুলা কাজে যেটা লাগছে, সেই ফর্মুলাটা কাজে লাগছে এইচ ইজ ইকাল টু আই স্কোয়ার আর টি। এবার এটা মানে অবশ্য এই যে এই ফর্মুলাটাই কাজে লাগছে, এটা কিন্তু কাজে লাগছে না, বাট আমি বলে রাখলাম শুধু। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 31 ক্লিয়ার হলো আশা করি। এবার কোশ্চেন নাম্বার 32তে চলে যাই। কোশ্চেন নাম্বার 32 কি বলেছে, দ্য ইউনিট অফ ডেন্সিটি ইন সিজিএস সিস্টেম, এটা কিন্তু সিজিএস সিস্টেম বলেছে, এসআই সিস্টেম বলেনি। দেখো সিজিএস সিস্টেমে সি মানে আমি বলবো যে লেন্থ যেটা আছে, লেন্থকে মাপা হয় কিসে, সেন্টিমিটারে। ঠিক আছে, মাস মাপা হয় কিসে, গ্রামে, গ্রাম। আর টাইমকে আমরা সেকেন্ডেই মাপি, টাইমকে আমরা সেকেন্ডে মাপি। ঠিক আছে, সেকেন্ডের সিম্বল এস, গ্রামের হচ্ছে জি বলা হয়, এখানে জিএম লিখেছে, যাই হোক, কিন্তু জি দিয়ে প্রকাশ করা হয়, সেন্টিমিটার সিএম, যাই হোক। এবার ডেন্সিটি কি হয়, দেখো ডেন্সিটি জানা আছে যে ডেন্সিটি মানে হচ্ছে মাস বাই ভলিউম। ওকে, তাহলে মাস কি, মাসের ইউনিট হচ্ছে গ্রাম, আর ভলিউম কি হয়, লেন্থের কিউব মানে সেন্টিমিটার কিউব, তাহলে গ্রাম পার সেন্টিমিটার কিউব, অপশন বি ইজ দি কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেনে চলে যাই, কোশ্চেন নাম্বার 33। বাহ, কোশ্চেন নাম্বার 33টাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখি কি বলেছে, যে আ পার্সন ট্রাভেলিং অন আ স্ট্রেট লাইন মুভস উইথ এ ইউনিফর্ম স্পিড V1। তো প্রথমে V1 স্পিডে যাচ্ছে, কত ডিস্টেন্স কভার করলো, এক্স ডিস্টেন্স কভার করলো। আফটার দ্যাট উইথ এ ইউনিফর্ম স্পিড, তারপরে আবার কততে মুভ করলো, তারপরে মুভ করছে ইউনিফর্ম স্পিড V2তে ফর নেক্সট ইকুয়াল ডিস্টেন্স মানে কত ডিস্টেন্স, এক্স হবে, সেম আগেরবারের মতন সেম ডিস্টেন্স হবে। এবার বলেছে অ্যাভারেজ স্পিড কত হবে সেটা বের করতে বলেছে, অ্যাভারেজ স্পিড। ওকে, অ্যাভারেজ স্পিডের ফর্মুলা এবার কি বলেছে আমি একটু বলে দিই, যে এইখানে বলেছে দুটো ডিস্টেন্স সেম আর স্পিড বলেছে, তার মানে এখানে পার্সন কি বলেছে, এখান থেকে প্রথমে এই পয়েন্টে গেল, ধরলাম এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেল, এটা এক্স ডিস্টেন্স ট্রাভেল করলো, আবার পরবর্তী যে ডিস্টেন্সটা ট্রাভেল করবে B to C পয়েন্ট, এটাও এক্স ডিস্টেন্স। এবার প্রথম ক্ষেত্রে স্পিড কি ছিল V1, তারপরের ক্ষেত্রে স্পিড ছিল V2। ঠিক আছে, এবার এখানে মনে রাখতে হবে এই ফর্মুলাটা, এখানে ডিরেক্টলি আমরা ফর্মুলা বসাই। ঠিক আছে, মানে যদি ডিস্টেন্স ইকুয়াল হয়, এখানে কি ডিস্টেন্স আমাদের সেম, তাই না? ডিস্টেন্সটা যদি সেম হয়, তাহলে এই গোটা জার্নির যে অ্যাভারেজ স্পিড হবে, সেই অ্যাভারেজ স্পিডের ফর্মুলা কি হবে, সেই অ্যাভারেজ স্পিডের ফর্মুলা ভি ইজ ইকুয়াল টু হয় 2V1V2/V1+V2। এই ফর্মুলাটা হয়তো আপনাদের জানা, এটা শর্টকাট। ওকে, শর্টকাট। এবার নর্মাল যদি লং প্রসেসে করতে চান, তাহলে অ্যাভারেজ স্পিড বের করতে গেলে, অ্যাভারেজ স্পিড মানে টোটাল ডিস্টেন্স ট্রাভেল বাই ট্রাভেল বাই টোটাল টাইম টেকেন, এগুলো বের করে করে করতে হবে, আমি করে দিতে পারি, অসুবিধা নাই। মানে এখানে টোটাল ডিস্টেন্স হচ্ছে x+x 2x, আর টোটাল টাইম ধরলাম, এর ক্ষেত্রে টাইম T1, এর ক্ষেত্রে টাইম T2 লাগছে, তাহলে T1+T2 বসালাম। এই T1 আর T2-র ভ্যালুগুলোও বসাতে হবে, তাই না? T1 হচ্ছে কি হবে, আমরা জানি ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম হয়, ডিস্টেন্সটা আমাদের কত আছে, ডিস্টেন্সটা আমাদের এখানে জাস্ট আ সেকেন্ড, ডিস্টেন্সটা আছে আমাদের হচ্ছে এক্স, তাহলে এখান থেকে T1 ইজ ইকাল টু x/V1, মানে টি এর জায়গায় x/V1 আর T2-র জায়গায় x/V2 বসিয়ে ক্যালকুলেশন করলে এক্স তো কেটে যাবে, আসবে এই সেম, কি আসবে, আসবে আবার ক্যালকুলেশন করে 2V1V2/V1+V2। ঠিক আছে, আমি স্পিডে বললাম, আপনারা চাইলে এটাকে স্পিডটা কম করে
7.5 স্পিডে একটু দেখে নিন। মানে এখানে এই টাইমটা বের করলাম, টাইম ইজ ইকাল টু ডিস্টেন্স বাই ভেলোসিটি করে বসাতে হবে। এটা হচ্ছে নর্মাল লেন প্রসেস, যেভাবে আমরা ক্যালকুলেট করি, করে অ্যান্সার এটা আসবে। আমি সাজেস্ট করবো এই অ্যান্সারটা ডিরেক্টলি মুখস্থ করে নিতে। ঠিক আছে, এবার এই অ্যান্সারটা কোথাও কি আছে? না, কোথাও নাই, তাই তো। কিন্তু এবার এই যে ফর্মুলা এটা আছে, এটাকে একটু দেখা যাক এই অপশন সি কে। আমি অপশন সি কে একটু সিম্পলিফাই করি। এটা 2/v ইজ ইকাল টু, এটা কি হবে, v1 v2 by v1 plus v2, তাই তো। এবার এখান থেকে আমি যদি লিখি v/2 উল্টা করে দিই, তাহলে কি হবে, v1 v2 by v1 plus v2। ও আই এম রিয়েলি সরি, আমি এই পেন দিয়ে লিখি। এখান থেকে আমি আরেকবার লিখছি, আমি সরি। 2/v ইজ ইকাল টু কি আসছে, v1 plus v2 by v1 plus v2। এখান থেকে আমি যদি v বের করি তাহলে আসবে 2v1 v2 by v1 plus v2। তার মানে এইটাই আর এটা দুটোই সেম। তার মানে অপশন কিন্তু মানে মুখস্থ জিনিস, এটা অলরেডি মানে সাজেস্ট করা, এটা মনে রাখতে। তো কিন্তু পরীক্ষা দেখে মনে হবে আরে এটা তো আমাদের নাই। তো সিম্পলিফাই করে দেখতে হবে যে হ্যাঁ এটাই আনসার আসছে কিনা। তো ক্লিয়ার কি অপশন সি হচ্ছে কারেক্ট আনসার হবে। আশা করি ক্লিয়ার হয়েছে। নেক্সট কোশ্চেনে যাই। ইলেক ও ইলেকশন হয়ে গেছে তাই না? ওকে সরি, ঠিক আছে, লিখতে গিয়ে মিস্টেক হয়ে গেছে। এটা ইলেকট্রন হবে। ইলেকট্রন ওয়াজ ডিসকভার্ড বাই, এটা হচ্ছে থমসন, অপশন বি কারেক্ট। এনার পুরো নাম জে জে থমসন বলি। ডিসকভার করেছিলেন ইলেকট্রনকে 1897-এ থ্রু হিজ আইকনিক ক্যাথোড রে টিউব এক্সপেরিমেন্ট। এটাও আসে, কোন এক্সপেরিমেন্ট করেছিলেন, ক্যাথোড রে টিউব এক্সপেরিমেন্ট। ওকে, এক্সপেরিমেন্ট দিয়ে প্রুফ করেছিলেন, বোঝা গেল। আচ্ছা, এবার বাকি নামগুলো জানাই আছে, হাইজেনবার্গ আজকেই পড়েছি, বোর, প্ল্যাঙ্ক, এগুলো সব বলাই আছে, এগুলো আমি আর গেলাম না। নেক্সট কোশ্চেন নাম্বার 35-এ চলে আসি। ওয়েন লাইট ইজ রিফ্র্যাক্টেড হুইচ অফ দি ফলোয়িং ডাজ নট চেঞ্জ। এই কোশ্চেনটা রিপিট হয়েছিল তাই না, 2023-এ এই কোশ্চেনটা 23 বা 22-এ সেম কোশ্চেন আপনারা দেখবেন ভিডিওতে আছে। তার মানে দেখছেন এটা 20 সালের জিনিসটাই আবার রিপিট হয়, তার মানে কি কোশ্চেন্সগুলো প্রিভিয়াস এর কোশ্চেন থেকে কয়েকটা কোশ্চেনও যদি পাওয়া যায় সেটাও তো লাভ। তাহলে এটার সঠিক উত্তর হবে ফ্রিকোয়েন্সি। তাহলে লাইট যদি রিফ্র্যাকশন হয়, রিফ্র্যাকশন আমি ওখানে খুবই ক্লিয়ারলি বুঝিয়ে দিয়েছিলাম। রিফ্র্যাকশন মানে ধরলাম এইখানে নিচে একটা অন্য মিডিয়াম আছে, নিচে ধরলাম পিঙ্ক কালার দিলাম, জাস্ট অন্য একটা মিডিয়াম আছে, আর উপরে অন্য একটা মিডিয়াম আছে। ওকে, এবার লাইট এখানে উপরে অন্য একটা মিডিয়াম, মিডিয়াম 1, আর এটা হচ্ছে মিডিয়াম 1, আর নিচে আছে এই পিঙ্ক কালারের হচ্ছে মিডিয়াম 2। এবার লাইট যদি দুটো মিডিয়াম থেকে যে সেপারেট করছে তার উপরে ইনসিডেন্ট হয়, এটা আমি এই পয়েন্ট অফ ইনসিডেন্সের নর্মাল, এটা পয়েন্ট অফ ইনসিডেন্সের নর্মাল ড্র করলাম। তাহলে বলা হয় যে লাইটটা সেকেন্ড মিডিয়ামে একটু বেঁকে যায়, ঠিক আছে, নিজের পাথ থেকে ডেভিয়েট হয়ে যায়। তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যদি আই হয়, অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন কী হবে, আর হবে। নর্মাল যদি সেকেন্ড মিডিয়াম না থাকতো লাইট এদিকে যেত, কিন্তু লাইট এবার এদিকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এর আনসার কি হবে, এর আনসার হবে, তাহলে এই যে রিফ্র্যাকশনে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, ওয়েভলেন্থ চেঞ্জ হয়, সবই চেঞ্জ হয়, শুধুমাত্র ফিক্স থাকে কে, ফ্রিকোয়েন্সিটা ফিক্স থাকে, এটা আনসার হবে। ঠিক আছে, ফ্রিকোয়েন্সিটা কনস্ট্যান্ট থাকবে। আশা করি এটা বোঝা গেছে। কোশ্চেন নাম্বার 35। কোশ্চেন নাম্বার 36 এবার দেখি। কোশ্চেন নাম্বার 36 বলেছে which of the following frequencies is not the in the audible range of sound for human being। অডিবল মানে যেটা শুনতে পারি আমরা, শোনা যায়। দেখেন অডিবল রেঞ্জ যদি সাউন্ডের বলি হিউম্যানের ক্ষেত্রে, নর্মাল হিউম্যান হিয়ারিং যে রেঞ্জ থাকে সেটা হচ্ছে 20 হার্জ থেকে 20,000 হার্জ, মানে 20 কিলো হার্জ। ঠিক আছে, এইটুকুনি হয়। এবার যদি 20 হার্জের লেস থাকে, মানে 20 হার্জের যদি এইদিকে বলি, সেটাকে আমরা বলি ইনফ্রাসনিক, ইনফ্রাসনিক সাউন্ড। এই কোশ্চেনটাও আমি আগেরবার এই মানে সাউন্ড রিলেটেড এরকম কোশ্চেন আরেকটা এসেছিল, সেখানে আমি ইনফ্রাসনিক এগুলার সম্বন্ধে বলেছিলাম। ঠিক আছে, আর এই ইনফ্রাসনিক সাউন্ডকে ইট ক্যান নট বি হার্ড, ঠিক আছে, ইট কান্ট বি হার্ড বাই হিউম্যান ইয়ার, আমরা বাই হিউম্যানস, ওকে, শুনতে পারি না। তাহলে এবার দেখো 50, অবভিয়াসলি 20 আর 20,000-এর মধ্যে, 500, 5,000, সব 20 থেকে 20,000-এর মধ্যে পড়ছে, বাট 5,000টা হার্জ এটা পড়ছে না, তাহলে এটাই উত্তর হবে। আর এই হার্জ কি, এটাকে এইজেড হচ্ছে হার্জ। ওকে, এটা কার ইউনিট, এটা হচ্ছে
ফ্রিকোয়েন্সির ইউনিট, ঠিক আছে, ফ্রিকোয়েন্সির ইউনিট। Question number 36, I hope it is clear to everyone. Now question number 37, Einstein received his Nobel Prize for his work on special theory of relativity, general theory of relativity, Brownian motion, photon, এই সবগুলোই কিন্তু আইনস্টাইনেরই অবদান। ওকে, কিন্তু নোবেল প্রাইজ যেটা পেয়েছিলেন সেটা কার জন্য পেয়েছিলেন, সেটা কিন্তু ফটো ইলেকট্রিক এফেক্টের জন্য পেয়েছিলেন। সেটা কত সালে পেয়েছিলেন, সেই নোবেল প্রাইজটা, ফটো ইলেকট্রিক এফেক্ট তো আগেই ডিসকভার হয়েছিল, বাট নোবেল প্রাইজটা পেয়েছিলেন 1921-এ। ওকে, 1921-এ। ফটো ইলেকট্রিক এফেক্টটা এক্সপ্লেন করেছিলেন কত সালে, 1905-এ। ওকে, ওকে, এবার স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, এটাও খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই সব কিছুই মানে ইম্পর্টেন্ট, এগুলো সব আইনস্টাইনেরই মানে অবদান। কোশ্চেন নাম্বার 38, ওকে, সেম মাস অফ আয়রন, কপার, ওয়াটার অ্যান্ড গ্লিসারিন, কী কী আছে একটু দেখে নিই। আয়রন, কপার, ওয়াটার আর গ্লিসারিন are heated to 80 degree centigrade, which substance among this will take largest time, কি বলেছে, কোনটা সব থেকে লার্জেস্ট টাইম নেবে টু কুল ডাউন টু 20 ডিগ্রি, তার মানে 80 থেকে 20 হতে কে বেশি সময় নেবে। এবার সেটা ডিপেন্ড করবে যার স্পেসিফিক হিট ক্যাপাসিটি বেশি। এবার আমরা জানি ওয়াটার মানে জলের স্পেসিফিক হিট মানে আপেক্ষিক তাপ, স্পেসিফিক হিট মানে আপেক্ষিক তাপ, ওকে, যেটাকে আমরা স্পেসিফিক হিট ক্যাপাসিটি বলি, সেটা কি হচ্ছে বেশি, ঠিক আছে, এটা হচ্ছে খুবই বেশি মানে বাকিদের থেকে। এই জন্য সবগুলোর মানে থেকে জল মানে একই টেম্পারেচার, ধরলাম আমি একটা এক্সাম্পল বলি, চারটা আয়রন, কপার, ওয়াটার, গ্লিসারিনের প্রত্যেকটা টেম্পারেচার ধরলাম 5 ডিগ্রি সেলসিয়াস ফর এন এক্সাম্পল। 5 থেকে 6 ডিগ্রি 1 ডিগ্রি বাড়াতে প্রত্যেকেরই হিট লাগবে। এই চারটার মধ্যে সব থেকে বেশি হিট কে নেবে, ওয়াটার নেবে। এবার যদি আমি উল্টো বলি, 6 থেকে 5 হতে গেলে সব থেকে মানে বেশি তাপকে ছাড়বে, ওয়াটার ছাড়বে, আর সেটা করতে সময় বেশি লাগবে, তার মানে সব থেকে বেশি সময় লাগবে কার, সি ওয়াটারের। ওকে, এটা হচ্ছে কারেক্ট অপশন। আশা করি এটা বোঝা গেল। নেক্সট কোশ্চেন নাম্বার 39, which of the following pairs represent units of the same physical quantity? ফিজিক্যাল কোয়ান্টিটি মানে যেটাকে আমরা ডিরেক্টলি বা ইনডিরেক্টলি মেজার করতে পারি ফিজিক্সে, তাই না? এবার কার কার সেম ইউনিটস আছে, এটাই কোশ্চেন জিজ্ঞেস করেছে। দেখো কেলভিন কিসের, কেলভিন হচ্ছে টেম্পারেচারের এসআই ইউনিট মানে অ্যাবসলিউট টেম্পারেচার। আর জুলটা কিসের, ওয়ার্ক বা এনার্জি বলতে পারি, তাই না, এনার্জির ইউনিট। সেম তেমনি ক্যালোরিটাও কিসের এনার্জি, ক্যালোরিটাও ওয়ার্ক আর এনার্জির, তাই না? কিন্তু এই নিউটন যেটা আছে, এই নিউটন এটা কিসের ইউনিট, এটা হচ্ছে ফোর্সের ইউনিট। তাহলে উইচ অফ দি ফলোইং পেয়ার রিপ্রেজেন্ট ইউনিটস অফ দি সেম ফিজিক্যাল কোয়ান্টিটি। এবার দেখি যে কেলভিনটা টেম্পারেচার, জুলটা ওয়ার্ক বা এনার্জি, দুটো আলাদা, এটা হবে না। ওকে, কেলভিন আর ক্যালোরি এটাও হবে না, নিউটনটা ফোর্সের, ক্যালোরিটাও এনার্জির, এটাও হবে না। কিন্তু জুল আর ক্যালোরি দুটোই কিন্তু এনার্জি, এই জুলের কথাটা বলিনি আমি, জুলটাও কিসের, জুলটাও হচ্ছে এনার্জি, এই দুটোই হচ্ছে কিসের, এনার্জি ইউনিট, এনার্জি অর ওয়ার্ক বলতে পারি, ঠিক আছে। বোঝা গেল এই দুটোর মধ্যে একটা রিলেশন আছে, 1 ক্যালোরি ইজ ইকুয়াল টু 4.184 জুল হয়। ওকে, এই কনভার্সনটাও প্লিজ মনে রাখবেন। নেক্সট কোশ্চেনে আসি, কোশ্চেন নাম্বার 40, আর বেশি নেই, কয়েকটাই কোশ্চেন আছে। 40 বলছে ইন টার্মস অফ ইউনিটস অফ মাস, লেন্থ অ্যান্ড টাইম, ডাইমেনশন অফ এনার্জি, ডাইমেনশনটা খুবই ইম্পর্টেন্ট। ডাইমেনশন অফ এনার্জি, দেখো এনার্জি কি হয়, এনার্জি মানে হচ্ছে ওয়ার্ক, এনার্জি মানে ওয়ার্ক মানেই কি হবে, ফোর্স ইন্টু ডিস্টেন্স, ঠিক আছে, ফোর্স ইন্টু ডিস্টেন্স, মানে ওয়ার্ক আর এনার্জি কিন্তু ইকুইভ্যালেন্ট, তাহলে ওয়ার্কের যা হবে এনার্জিরও তাই হবে। এবার আমি মানে এটা সাজেস্ট করি ফোর্সের ডাইমেনশন মুখস্থ রাখতে, m/L T⁻², হয়, আর ডিস্টেন্সের সবসময় এল হয়। তাহলে এখান থেকে দুটো এল আছে, তার মানে m/L² T⁻², অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার। ফোর্সের সবসময় মনে রাখবেন, ফোর্সটা অনেক জায়গায় ইউজ হয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 41, আইনস্টাইন প্রপোজ দি আইডিয়া অফ স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি ইন দি ইয়ার, সেম টাইপের কোশ্চেন আসছে, এটাও কত সালে করে, 1905 সালে আইডিয়াটা দেয় স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির। ওকে, এটা মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন, 10 ডিগ্রি সেলসিয়াস ইজ ইকুইভ্যালেন্ট টু কত ডিগ্রি ফারেনহাইট। এবার ডিগ্রি সেলসিয়াস আর ফারেনহাইটের মধ্যে রিলেশন হচ্ছে C/5 ইজ ইকুয়াল টু F - 32/9। এবার সি এর ভ্যালু কত বসাতে হবে, সি এর ভ্যালু
10 ডিগ্রি বসাতে হবে, 10 বসাতে হবে। তাহলে বসিয়ে দিই, 10/5 ইজ ইকাল টু এফ মাইনাস 32/9। এবার এখান থেকে 5 2 10, আর এফ মাইনাস 32 কত আসবে, 9 2 18। তাহলে 18 প্লাস 32, তাই তো? 18 প্লাস 32 কত হয়, 8 9 10 0। তাহলে এটা হচ্ছে 5, তাই না? 50 ডিগ্রি এফ, তার মানে সি হচ্ছে কারেক্ট অপশন। কোন ফর্মুলাটা ইউজ করলাম? হুম, ফর্মুলাটা হচ্ছে এটা ইউজ করতে হবে। ওকে, নেক্সট কোশ্চেনে আসি। 10 মাইলস ইজ ইকুইভ্যালেন্ট টু, এটার সঠিক উত্তর হবে 16 কিলোমিটার। ও আই এম রিয়েলি সরি, ঠিক আছে, পেন আমি সিলেক্ট করতে ভুলে গেছিলাম। 16 কিলোমিটার, কারেক্ট আনসার অপশন ডি, মনে রাখতে হবে শুধু। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার এটা হলো 43, লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 44। ড্যাশ টেক্স 9.9 আওয়ার্স ফর এ কমপ্লিট রোটেশন অ্যারাউন্ড ইটস ওন অ্যাক্সিস। কমপ্লিট রোটেশন, ঠিক আছে, নিজের অ্যাক্সিসে রোটেশন করতে গেলে কে বেশি সময় নেয়, এটার হচ্ছে, সরি, 9.9 আওয়ার্স কে লাগায়, এটার আনসার হবে জুপিটার। জুপিটার মানে হচ্ছে বৃহস্পতি, ঠিক আছে, বৃহস্পতি গ্রহ। এটা হচ্ছে লার্জেস্ট প্ল্যানেট, লার্জেস্ট গ্রহ, লার্জেস্ট প্ল্যানেট ইন আওয়ার সোলার সিস্টেম। আর এটার ডে কি হবে, আর এটা খুব স্পিডে ঘোরে, এটা হচ্ছে শর্টেস্ট ডে হবে। ওকে, বোঝা গেল? যদি মার্স বা মঙ্গল গ্রহের কথা বলি, মঙ্গল গ্রহে কত সময় লাগায়, 24.6 আওয়ার্স লাগায়, আমাদের আর্থের প্রায় পাশাপাশি। স্যাটার্ন কত লাগায়, 10.7 আওয়ার্স লাগায়। আর নেপচুন, নেপচুন লাগায় 16.1 আওয়ার্স। ওকে, তাহলে এটা সঠিক উত্তর হবে এ, জুপিটার। তো আজকে আমরা ডাব্লিউবিসিএস 2020 এর টোটাল 44 কোশ্চেন, মানে বাকি পার্ট 2 এর মাধ্যমে আমরা টোটাল কোশ্চেন্স কভার করে নিয়েছি। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো প্লিজ আপনারা ফিডব্যাকে জানাবেন, কারণ ফিডব্যাক থাকলে সুবিধা হয়, বোঝা যায় যে হ্যাঁ আপনারা আদৌ বুঝতে পারছেন কিনা, এক্সপ্লেনেশন আরও দরকার কিনা, কিভাবে আপনাদের বোঝালে ভালো হবে। তো প্লিজ কমেন্ট ইয়োর ফিডব্যাক। ওকে, আজকের ভিডিওতে এতখানি রাখলাম। নেক্সট ভিডিওতে আমি নেক্সট যে ইয়ার আছে 2019 এর প্রিভিয়াসের কোশ্চেন্সগুলো নিয়ে আসবো। থ্যাংক ইউ সো মাচ।